সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই অনুষ্ঠানে আজ আর একজন তারুণ্য প্রতিনিধিকে হাজির করেছি, যে 5ই আগস্ট বিপ্লবের একজন সক্রিয় অংশগ্রহণকারী, গুলশান বাড্ডা অঞ্চলের সাথে সম্পৃক্ত ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ফয়সাল। ফয়সাল, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজ তোমার সাথে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হলো আগামী 9ই ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, জাতিসংঘ ঘোষিত এই দিবসটি পৃথিবীর সবগুলো দেশ একযোগে এই দুর্নীতি বিরোধী দিবস পালন করবে। মজার ব্যাপার হলো দুদক অর্থাৎ দুর্নীতি দমন কমিশন প্রতি বছর এই দিবসটি পালন করে থাকে। আমরা এই দিবসটি পালন করতে কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোনো রাজনৈতিক দল বা অন্য কাদেরকেও এই দিবসটি পালন করতে দেখি না, অন্তত আমার তেমন চোখে পড়ে নাই আমার এই দীর্ঘ 40 বছরের এই যাত্রায়। যেহেতু দুর্নীতি, মাদক, সন্ত্রাস বিরোধী যে সামাজিক আন্দোলনটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1986 সালে আমরাই শুরু করেছিলাম, স্টুডেন্টস অ্যান্টি স্মোকিং কমিটি সাস গঠন করে, যেটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম আমি। এখানে আমাদের সাথে প্রতিটি সরকার একসাথে কাজ করার কথা বলেছে, করেছেও। দুর্নীতি বিরোধী বাংলাদেশ চাই বলেছে, কিন্তু কাজের কাজ এই 53 কিছুই হয়নি। সে প্রেক্ষাপটে মনে করি 5ই আগস্ট যে শিক্ষার্থী জনতা বিপ্লব ঘটেছে এবং সেই বিপ্লবের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব ডক্টর ইউনূসের নেতৃত্বে, আশা করেছিলাম এই 3 মাসের মধ্যেও এই সরকার দুর্নীতির বিরুদ্ধে, মানে আকাশচুম্বী দুর্নীতির কারণেই কিন্তু বিগত সরকারের পতন হয়েছে এবং লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, সম্পদ করেছে, বিদেশে পাচার করেছে। যে টাকা উদ্ধার করতে পারলে আমাদের কয়েক বছরের বাজেট হয়ে যাবে এবং এই যে যারা আহত হয়েছে, শহীদ পরিবারের সাহায্যে এই টাকাগুলোর জন্য কারো কাছে হাত পাততে হতো না। তো এই প্রেক্ষাপটে তুমি এই যে আন্তর্জাতিক দুর্নীতিমুক্ত দিবস, বিশেষ করে দুদক যে পালন করতে যাচ্ছে, আমিও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি হিসেবে আছি, সেখানে থাকবো, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রথম এদেশে একটি জাতীয় দৈনিক পত্রিকা লিখেছিলাম, দুদকের দুর্নীতি দূর করবে কে, যেটা সবার মনেই এই প্রশ্ন। পুলিশের দুর্নীতি দূর করবে কে, সচিবদের দুর্নীতি দূর করবে কে, খাদ্য মন্ত্রণালয়ের দুর্নীতি দূর করবে কে। এই সিস্টেমটাকে বা সিন্ডিকেটকে ভাঙার জন্য এই বিপ্লব। তো তোমার এই তারুণ্য চিন্তার থেকে তোমার বক্তব্যটা আশা করছি সামনে বিশ্ব দুর্নীতি মুক্ত দিবস কে সামনে রেখে। ধন্যবাদ আপনাকে আলী নিয়ামত স্যার। আমি রূপসী বাংলার মাধ্যমে আমি আমার বক্তব্যটা পুরো পৃথিবীকে যখন ছড়িয়ে দিতে পারবো এবং যখন এটার কার্যকারিতা দেখবো, তখন আমি নিজেকে প্রাউড ফিল করব। আমি সংক্ষিপ্তভাবে আমার বক্তব্যটা পেশ করতে চাই। আমরা বিগত বছরগুলোতে দেখেছি 9 ডিসেম্বর যখন দুর্নীতি দমন দিবস হয়, দুর্নীতি মুক্ত বিশ্ব করার জন্য যে দুর্নীতি দিবসটা পালন করা হয় বিশ্বব্যাপী, আমাদের দুর্নীতি দমন কমিশন দুদক দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক দলের বড় নেতাদেরকে এবং কি সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, বিভিন্ন সেক্টরের অবসরপ্রাপ্ত ব্যক্তিদেরকে ইনভাইট করে এনে তাদের মধ্য দিয়ে একটা ছোট্ট একটা র্যালি করে তাদেরকে দিয়ে কিছু বক্তব্য দেওয়ানো হয়, দিয়ে ওরা ওদের এই মানে রাষ্ট্রের কর্ণধারকে দিয়ে তারা এই কার্যক্রমটা সম্পূর্ণ করে থাকে। এখন আমি যদি সংক্ষিপ্ত ভাবে বলি, তাদেরকে দিয়ে আপনি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাচ্ছেন, যাদেরকে দাঁড় করে যাদের কাছ থেকে বক্তব্য নিতেছেন, তারা নিজেরাই বিগত কয়েক বছরগুলোতে দুর্নীতি করে ঘুষ টুস খেয়ে এসে রিটায়ারমেন্টে এসেছে, তারা এখন এসে লেকচার দিতেছে যে আমরা দুর্নীতি মুক্ত দেশ চাই। আপনি তো দুর্নীতি মুক্ত করার জন্য কাজই করেন নাই, আপনি দুর্নীতি মুক্ত দেশ চাইতে আসছেন, লেকচার দিতে আসছেন, আপনি জাস্ট শুধু এই লেকচারে সীমাবদ্ধ থাকলো। আসলে দেশটা কখনো উন্নতি হলো না।
যেহেতু আমাদের একটা বিপ্লব ঘটছে, আমি বিগত কয়েকদিন ধরে দেখতেছি আমাদের তরুণ জেনারেশনের যারা নেতৃত্বস্থানীয় আছে অনেকেই বলতেছে যে আমরা চাচ্ছি যে প্রত্যেকটা, যেহেতু আমাদের সরকার সঠিকভাবে কাজ করতে পারতেছে না, অনেক কিছুতে ব্যর্থ হচ্ছে, প্রশাসনের সহযোগিতা পাচ্ছে না, মানে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, তো ওরা একটা প্রস্তাব দিছে যে আমরা প্রত্যেকটা মন্ত্রণালয় অডিট করতে চাই, কিভাবে দুর্নীতিগুলা হয়েছে, এবং কি প্লাস দুদকেও আমরা অডিট করব। দুদক কেন ধরতে পারলো না? তখন আমি আবার দেখলাম আমাদের কিছু সিনিয়র কিছু ব্যক্তিবর্গ আছে যে তোমরা অডিট করবা, তোমাদের কি ট্রেনিং আছে? অডিট করতে কিসের ট্রেনিং লাগবে? আপনি বিল করছেন, আমরা তো মিডিয়ার মাধ্যমে দেখেছি বালিশ কাণ্ড, কেলা গাছ কাণ্ড, মানে পুকুর খনন, বাঁশ কাণ্ড, রটের পরিবর্তে বাঁশ দিয়েছে, এগুলো আমরা দেখেছি। এগুলো আমাদেরকে আপনারা পড়াতে হবে না, এগুলো নিয়ে আমাদের রিসার্চ করার কিছু নাই। আপনি মন্ত্রণালয়, আপনার বাজেট হয়েছে 1 কোটি টাকা, আপনি 1 কোটি টাকার কি কাজ করছেন আমাকে রিসিপ্ট দেখান। আপনি সেখানে বালিশের রেট কত ধরছেন, এটা আমি বাংলাদেশে থাকি, আমাকে এটা নিয়ে ট্রেনিং করার আসলে প্রয়োজন নাই। আমি এই রূপসী বাংলার মাধ্যমে আমাদের সিনিয়র যারা ব্যাটও দিছে যে না ছাত্ররা কেন অডিট করতে যাবে, যারা এটাতে ব্যাটও দিছে, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ছাত্ররা অডিট করার মতো যোগ্য। আমরা অনার্স মাস্টার্স করে এসে যদি সামান্য আপনাদের রিসিপ্ট দেখে আপনি কি করছেন এটা যদি বুঝতে না পারে, তাহলে আর কি বলবো? তোমরা তো ট্রাফিক নিয়ন্ত্রণ করে দেখেছো, আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, 6টা দিন বাংলাদেশকে চালিয়েছো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আল্লাহ সহায়তা। তোমাদেরকে প্রয়োজন হলে 2 মাস 3 মাসের প্রশিক্ষণ দিক। একটু আগে বলছিলাম যে সামরিক প্রশিক্ষণও তো তোমাদেরকে দিতে পারে। আর এই অডিট করতে তো প্রশিক্ষণেরও দরকার নেই। 10 জন 20 জন করে গিয়ে টিম করে দিয়ে গিয়ে খাদ্য মন্ত্রণালয়, এলজিডি মন্ত্রণালয়, সব মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুদকে সবগুলো কয়জনকে ধরছেন, কয়জনকে ছাড়ছেন, কেন ছাড়ছেন, এগুলো তো অন্তত একটা জবাবদিহিতা আমি আরেকটা বিষয়, এটি তো বিপ্লবের আরেকটা বিষয় মানে বলে দিতে চাই, আসলে শুধুমাত্র অনার্সের ছাত্ররা বিপ্লব করে নাই, কমার্সের ছাত্ররা করে নাই, সায়েন্সের ছাত্ররা করে, সম্মিলিত ভাবে ঘটেছিল বিপ্লবটা। এখানে সবাই পাস করে বেরিয়ে গেছে, তারাও তো করেছে। এখানে ইঞ্জিনিয়ার আছে, এখানে ডাক্তার আছে, এখানে রাজনীতিবিদ আছে। আমরা সম্মিলিত ভাবে আসলে মন্ত্রণালয়গুলো যখন আমরা চেক করবো যে কি পরিমাণ দুর্নীতি করছেন, আপনার বাবার আমলে আপনার কতটুকু সম্পদ ছিল, আপনি কর্মজীবনে ঢোকার পরে কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, এটা দেখলে আশা করি আমাদের আর বুঝতে দেরি হবে না যে আপনি দুর্নীতি করছেন নাকি করেন নাই। আমি যে 24 বছর হলো একটা স্লোগান দিয়ে আসছি, লিখে আসছি, টেলিভিশনে বলে আসছি, দেশের 5 কোটি শিক্ষার্থী জাগবে, সব দুর্নীতিবাজ এবং অপশক্তি ভাগবে। আমার এই কথা সুরের সাথে তো মেলে তোমার কথা দেখে। অবশ্যই তোমরা তো রেডি আছো, মানে জেগে আছো, জাগ্রত আছো এইসব কাজ করার জন্য। তো তোমাদেরকে কেন কাজে লাগানো হচ্ছে না? আমি মনে করব ডক্টর ইউনূস সরকার যদি আরো কয়েক বছর থাকে, অথবা যে যদি একটা ঐক্যের সরকার আসে বা কোয়ালিশন সরকার আসে বা জাতীয় সরকার আসে, তোমার এই 6 কোটি তরুণের মানে প্রতিনিধিত্বকারী হিসেবে তোমার এই বক্তব্যটাকে আমরা যেন ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, সরকারের কাছে পৌঁছে দিতে পারি, এবং এটা যেন বাস্তবায়ন হয়, তবেই বিপ্লবের সফলতা হবে। নাহলে 53 বছরে কিন্তু কোনো বিপ্লবেই কাজে আসেনি, মুক্তিযুদ্ধ কাজে আসেনি। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলবো, মুক্তিযুদ্ধের চেতনা কাজে আসেনি বলেই কিন্তু 5ই বিপ্লব। আমি আরেকটা ছোট ছোট একটা কথা বলি। 1971 যখন আমাদের যুদ্ধ সংগঠিত হওয়ার পর যখন আমরা বিজয় লাভ করছি, তখন কিছু রাজনৈতিক বিদেশে বলছে যে ঠিক আছে ভাই, আমরা তো এখন দেশ স্বাধীন করছি, তুমি কৃষি কাজ করো, তুমি কৃষি কাজে চলে যাও, হ্যাঁ তুমি ইঞ্জিনিয়ার, তুমি ইঞ্জিনিয়ারিং কাজে চলে যাও, দেশ আমরা দেখে নিতেছি। দেশ তারা দেখে নিতে গিয়ে দেশে তারা 12টা বাজিয়ে দিছে। তারা আসলে দেশে প্রকৃত যে বিপ্লবটা ঘটার কথা সেটা কিন্তু ঘটাইতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। তাহলে তোমরা তো একই ভুল করছো, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, যে তোমরা কেন বিপ্লবী সরকার গঠন না করে তোমরা কেন অন্তর্বর্তীকারী সরকার, তোমরা কেন সংবিধানকে সমুন্নত রাখতে গিয়ে আজকে বলতেছো এই সরকার? বিষয়টা আমি আপনাকে গত একটা টক শোতে ক্লিয়ার করেছিলাম, এটা যে আসলে ভুল ছিল। তবে এখন আমরা আসলে, আমি যখনই যেখানে যাই আমি বলে দিতে চাই, আমরা আসলে ঘরে ফিরে যাব না। আমরা ঘরে ফেরার জন্য আর রাস্তায় নামি নাই। আমাদের দেশ যখন পূর্ণাঙ্গভাবে আমরা একটা উন্নত বিশ্বের কাছে যখন আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, ওই একটা পজিশনে যখন আমরা আমাদের দেশটাকে নিয়ে যাব, তখন আমরা বলে দেবো যে হ্যাঁ আমরা এতটুকু করেছি, পরবর্তী প্রজন্ম তোমরা আসো, তোমরা কিছু করো, আমাদেরকে এবার ছুটি দাও।
এর আগে আমরা ইনশাল্লাহ থামতেছি না। যেমন কি আলহামদুলিল্লাহ। আমি জোর গলায় বলেছি যে আমরা অডিট করব, এবং সরকার আমাদেরকে দায়িত্ব দিলে সরকার তো পারমিশন দিতে হবে, না হলে তো আমি মন্ত্রণালয়ে ঢুকার না, না, একটা প্রজ্ঞাপন বা একটা চিঠি তো থাকতে হবে, common সরকার চিঠি থাকতে আমাদেরকে হবে। যদি অনুমোদন দেয়, আমরা যে যারা যারা দুর্নীতি করেছে না, আমরা এইভাবে এদেরকে দিতে পারে, যে কোনো মন্ত্রণালয়ে যে কোনো অধিদপ্তরে ছাত্র মনোনীত ছাত্র প্রতিনিধির দল যাবে এবং অডিট করবে, সহযোগিতা করুন, হ্যাঁ নির্দেশ দেওয়া হলো। একটা নির্দেশনা সারা বাংলাদেশে ইভেন কি স্কুল কলেজে ভর্তি বাণিজ্য চলছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাণিজ্য চলছে না, যে ভর্তি হলে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা ডোনেশন দিতে হবে। মেডিকেল কলেজগুলোতেও ডোনেশন সিস্টেম আছে, এগুলো অডিট হবে। বিভিন্ন কলেজে আপনি জানেন কি কি পরিমাণ দুর্নীতি, সার্টিফিকেট দুর্নীতি, কলেজের স্টুডেন্টরা শুধুমাত্র ফর্ম ফিল আপের সময় এসে ফর্ম ফিল আপ পরীক্ষা দিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে 5000 জাল সার্টিফিকেট নিয়ে দেশে যে চাকরি বাকরি করছে, এদেরকে দুদক ধরে না কেন, পুলিশ ধরে না কেন? এই ছাত্ররা তো ধরবে, অডিট করতে গেলে তো ধরা পড়ে যাবে। একটা জিজ্ঞেস করলেই টের পাওয়া যাবে যে এরা সত্যিকার। আমরা তো ছাগলের কথা বলে গেছি, একটা ছাগলে কি পরিমাণ একটা বিপ্লব ঘটাই দিছে একটা ছাগল কাণ্ডে। তারপরে আবেদ আলীর ঘটনায় কি পরিমাণ বিশেষ ক্যাডার দুর্নীতি করে বিশেষ ক্যাডার হয়েছে, এদেরকে কিন্তু ধরা হয়নি। চাকরি করছে এবং তারা এখনো তো বিশেষ ক্যাডার হিসেবে আছে, নিয়োজিত আছে, ওরা এখনো বিভিন্ন পদে আছে, এদেরকে কিন্তু ধরা হয়, এগুলো কিন্তু ঢাকা পড়ে গেছে। এগুলাকে আসলে উঠাই আনতে হবে, এগুলো উঠাই আনতে হবে, এইসব দুর্নীতি ধরতে হবে। না ধরলে আসলে এরা যদি দেশ পরিচালনার কাজে থেকে যায়, দেশের আসলে এক্ষেত্রে আমি মনে করি তোমাদের সবচেয়ে সহায়ক শক্তি এবং বন্ধু হতে পারে গণমাধ্যম, সেটা সংবাদপত্র এবং টেলিভিশন গুলো। সে তোমাদের এই অডিটের সময় যদি একটা দুইটা মিডিয়ার সাথে থাকে বা সাংবাদিক সাথে থাকে, আমরা মনে করি এদেশে এখনো বহু সৎ এবং সাহসী সাংবাদিক আছে যারা না খেয়ে মরবে তবু নিজের সততাকে বিক্রি করবে। ধন্যবাদ ফয়সাল তোমাকে আজকে আবারও আমাদের স্টুডিওতে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আমরাও এই তারুণ্য শক্তির সাথে আমরা যারা অভিভাবক হিসেবে থাকতে চাই, আমরা বয়সে প্রবীণ হলেও আমাদের মনটা যাদের এখনো সতেজ আছে, তরুণ আছে, আমরা এই তারুণ্য শক্তির সাথে ছিলাম। বিশেষ করে আমি বিগত 40 বছর ধরে ঢাকা ইউনিভার্সিটি থেকে আজও এই শিক্ষার্থীদের সাথে, তরুণদের সাথে কাজ করতে ভালোবাসি এবং কাজ করে যাচ্ছি। এবং তরুণরাই কিন্তু আমাকে ডাকে, আমাকে তারা বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি করে নিয়ে যায়। বিশেষ করে আমরা যে জাগরণটা তুলেছিলাম বিগত কয়েক বছর হলো, স্পিক ফর চেঞ্জ, যেটা থেকে আমরা বহু ধরনের পদক পেয়েছি। এবং এই তারুণ্য শক্তির স্টুডেন্টস এন্টি স্মোকিং কমিটির সভাপতি হিসেবে, আধুনিকের প্রতিষ্ঠাতা প্রধান সংগঠক হিসেবে পৃথিবীর বহু দেশের বহু সম্মেলনে বক্তব্য রেখেছি এবং উপস্থাপন করেছি। সবচেয়ে বড় যেটা বলা হয়নি সেটা হলো আমরা 10ম বিশ্ব ধূমপান মুক্ত দিবসে বেইজিং এ আমি একটা নিবন্ধ উপস্থাপন করেছিলাম। সেটা হলো দারিদ্র এবং তামাক বা ধূমপান পৃথিবীর সবচেয়ে বড় দুই অপশক্তি, এবং এই দুইটার কারণে দেশে এই দারিদ্রটা দেখা যায় ধূমপানের কারণে। সেই বক্তব্যটাকে আমেরিকার প্রেসিডেন্ট স্বয়ং ক্লিন্টন মানে প্রচার শুরু করেছিল তার নির্বাচনের আগে, যেটা বাংলাদেশের জন্য একটা গর্বের ব্যাপার ছিল এবং আমি সেটার একটা ভূমিকা পালন করেছিলাম দেখে আনন্দিত, গর্বিত। আজ তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি আমি বা আমি তুমি, আমাদের এই 40 বছরের যে বয়সের যে ব্যবধান সেটি কিন্তু আমার মনে হচ্ছে না। চিন্তা চেতনায় আমরা যেন এক এবং অভিন্ন থাকতে পারি, আগামীতে যেন আমরা একসাথে কাজ করতে পারি, বিপ্লবের পরেও যেন আমরা বিপ্লব ঘটাতে পারি সত্যের পথে, ন্যায়ের পথে, ন্যায্যতার দাবিতে। এ বলেই শেষ করছি। আল্লাহ হাফেজ।